উনি দিদি নাম্বার 1 ছিলেন, এখন চোর নাম্বার 1-এতে দলে যোগ দিলেন। উনি দিদি নাম্বার 1 ছিলেন, এখন চোর নাম্বার 1-এতে দলে যোগ দিলেন। এটুকুই বলবো। ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট করা হয়েছে মুর্শিদাবাদে অজিত চৌধুরীর। ওই যে ওনারা বলছিলেন না কি বহিরাগত নিয়ে বলছিলেন, তো ওনারা তো বহিরাগত নিয়ে রাজনীতি করেন পশ্চিমবঙ্গে, সেজন্য বহিরাগত ক্যান্ডিডেট নিয়ে এসছেন। ইস্যুবাবুকে জিজ্ঞেস করবেন, ওনাকে একজন খেলোয়াড় হিসাবে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, ওনাকে প্রণাম জানাই, কিন্তু উনি যদি সন্দেশখালীর মা বোনের ওই যৌন নির্যাতনের কান্না শুনতে পেতেন, উনি যদি দেখতে পেতেন, উনি কোনোদিনও হ্যাঁ বলতেন না। উনি নিশ্চয়ই জানেন না সন্দেশখালীর মা বোনের কান্না, উনি নিশ্চয়ই শোনেননি সন্দেশখালীর মা বোনের আর্তচিৎকার, যৌন নির্যাতনের যে ভয়ঙ্কর কষ্ট, ভয়াবহ চিৎকার, সেটা যদি শুনতেন বা জানতেন, উনি কখনোই হ্যাঁ বলতেন না। তার সেক্রেটারিও বলেছেন যে ব্যক্তি আক্রমণ করছেন, কোনো দুর্নীতি হয়নি। জেলা নেতৃত্ব কিছুক্ষণ আগে জানিয়েছেন যে অডিও ভাইরাল হয়েছে, সেই অডিও মিথ্যা। না, আপনি যে প্রথমে কথাটা বললেন যে আপনি ব্যক্তি আক্রমণ করছেন, আজ অবধি আমি কোনো ব্যক্তি আক্রমণ করিনি। আপনি মনে হয় আমার ইন্টারভিউ শোনেননি বা আমার ইন্টারভিউগুলো তো বুঝতে পারেননি। সেই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি যে আপনি আমার ইন্টারভিউ, আমার বাংলা ভাষা হয়তো আপনি বুঝতে পারেন না। আমি প্রথম দিন থেকে বলেছি এটা কোনো ব্যক্তিগত লড়াই নয়, এটা কোনো অভিনেতাদের সঙ্গে লড়াই নয়। 10 বছরের দুর্নীতিবাজ, গরু চোরের থেকে টাকা নেওয়া সাংসদ, 30% কাটমানি নেওয়া সাংসদ, চাকরির নাম করে মানুষকে প্রতারিত করে তাদের কাছ থেকে টাকা নেওয়া সাংসদ, মানুষকে মিথ্যে বলে প্রতিশ্রুতি দেওয়া সাংসদ, 11% লোকসভায় পৌঁছানো সাংসদ, এবং ঘাটাল লোকসভায় আজ অব্দি যাকে দেখা যায়নি, যার নামে ওখানকার মানুষ গান করে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, সেই সাংসদের, দুর্নীতিপরায়ণ দুর্নীতিগ্রস্ত সাংসদের বিরুদ্ধে ঘাটালের বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত, অত্যাচারিত, নিপীড়িত মানুষের লড়াই। এটা আমার ব্যক্তি লড়াই নয়, এটা দুর্নীতিপরায়ণ সাংসদের বিরুদ্ধে ঘাটালের মানুষের লড়াই। সেজন্য আপনাকে কারেকশনস করে দিলাম, আমার প্রত্যেকটা ইন্টারভিউ আপনি শুনবেন, আমি কোনো ব্যক্তিগতভাবে একটা কথাও আজ অব্দি বলিনি। এর তদন্ত, এই যে গলার আওয়াজ পাওয়া যাচ্ছে রামপদ মান্না, যিনি ওনার অফিসিয়াল সেক্রেটারি, এটা নিয়ে সিবিআই, ইডি নিজস্ব, এরা পশ্চিমবঙ্গ পুলিশ তো কিছু করবে না, পশ্চিমবঙ্গের সিআইডিও কিছু করবে না। সিবিআই, ইডি তদন্ত করুক যে উনি 30% কাটমানি নিতেন, শঙ্করদলীয়ের গলা, শঙ্করদলী যেটা বলেছেন, কি বেসিসে বললেন, না নিলে কেনই বা বলবেন, তার নিজের রাজনৈতিক গুরু। রামপদ মান্না, যার গলা আমরা পাচ্ছি, তিনি বলছেন যে আমার কাছে এতগুলো সাংসদের কোটায় চাকরি আছে, আমি সব করে দেবো, নিশ্চিন্তে থাকো, সব কটা হয়ে যাবে। কিন্তু যিনি প্রার্থী বা প্রার্থীর হয়ে যিনি কথা বলছিলেন, চাকরি প্রার্থীর হয়ে, তিনি বারবার শঙ্কা প্রকাশ করছেন যে না, এরমভাবে জালিগিরি করে কি চাকরি পাওয়া যাবে, কারণ যেভাবে মার্কেটে চলছে, খবর হয়ে যাচ্ছে, আমার কেসটাতে কি হবে। উনি আশ্বস্ত করছেন না, কিচ্ছু হবে না, নিশ্চিন্ত দেখো, এখনও আমি কাউকে দিইনি, তোমাকেই কমিটমেন্ট করেছি, তোমার থ্রু দিয়েই সবাইকে দেবো, আর তোমার যারা যারা আছে তাদেরকে দেবো, যেটুকু আমরা অডিও থেকে শুনে বুঝতে পারলাম। জনপ্রতিনিধি হিসেবে তো আপনিও সরাসরি এই ধরনের কেন্দ্রীয় সংস্থাকে অভিযোগ জানাতে পারেন, আপনি কি জানাবেন? না, আমি তো নিশ্চয়ই জানাবো, আমার পার্টির তরফ থেকে, আমার পার্টির যে নির্দেশ দেবে, কারণ আমি একটি দল করি, আমি একটি পার্টি করি, সেখানকার আমি একজন ডিসিপ্লিন সৈনিক, আমি একজন কার্যকর্তা। পার্টি আমাকে যা নির্দেশ দেবে সেই অনুযায়ী করবো, আমি কোনো ব্যক্তিগতভাবে তো কিছু করতে পারি না, 1 নম্বর। 2 নম্বরের তদন্ত হওয়া দরকার, কারণ বারবার যে সাংসদের নামে বারবার যে দুর্নীতির অভিযোগ উঠে আসছে, সেখানে সবাই চুপ, তার দল চুপ। শঙ্করদলইকে পার্টি সাসপেন্ড করে দিল, যদি ওটা মিথ্যে হতো তাহলে তো তাকে সাসপেন্ড করতো না, তাই না? তার মানে ওনার যে কথা 30% কাটমানি, সেটা সত্যি ছিল বলে তাকে সাসপেন্ড করা হয়েছে। এখানেও রামপদ মান্নার যে গলাটা পাচ্ছি, এটা এখন আমাদেরকে প্রমাণ করে দেখতে হবে। পুলিশ যদি সিবিআইডি তদন্ত করে, এর আওয়াজ, কার আওয়াজ, যেমন কাকুর আওয়াজ গেছে, কাকুর আওয়াজের স্যাম্পেল চলে আসবে, রিপোর্ট চলে এলে আমরা জানতে পারবো যে কাকুর যে আওয়াজটা, সেটা তার মধ্যে কি বেরোলো তদন্ত করে। তেমনি এর গলার আওয়াজও তদন্ত করা হোক, এবং জানা হোক যে সাংসদ শুধুমাত্র কোটা থেকে নয়, আরও দীর্ঘ 10 বছরে এইভাবে কত 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 শয় কোটি টাকার দুর্নীতি করেছেন। দেখুন, উনি তো একজন মিথ্যেবাদী 1 নম্বর। আমি কদিন আগে ডেবরাতে গিয়েছিলাম, একটা ব্রিজ ভেঙে পড়েছে, তার নাম হলো ট্যাবাগেরিয়া ব্রিজ। সেখানকার গ্রামের মানুষ বলছে, দাদা, উনি 2019-তে জনসভা করে বলেছিলেন যে এই ব্রিজটা যদি আমি আগামী 5 বছরের মধ্যে করতে না পারি, তাহলে আমি 2024-এর লোকসভার ভোটে আর দাঁড়াবো না। সেই ব্রিজের কোনো কাজ হয়নি। তো গ্রামের মানুষ আমাকে নিয়ে গিয়ে দেখিয়েছে যে এই ট্যাবাগেরিয়া ব্রিজ দাদা 5 বছর আগে বলেছিল, যদি এটা না হয় তাহলে আমি লোকসভার ভোটে দাঁড়াবো না। এবং এত নির্লজ্জ, ব্রিজের তো কোনো কাজও করেনি, 1% কাজও করেনি, আবার 2024-এ ভোটে দাঁড়াবার জন্য এগিয়ে এসছে। এবং সবচাইতে যেটা বড় কথা, গতকাল ওনার পার্টি ফ্যাশন শো করে, র্যাম করে প্রার্থী ঘোষণা করলো, সেখানে সবাই উপস্থিত।
উনি উপস্থিত নয়, উনি লোকসভাতে উপস্থিত থাকেন না, 11% উপস্থিতি। ওনার যে ঘাটাল লোকসভা কেন্দ্র সেখানেও ওনার উপস্থিতি নেই। কালকে দলের যে কার্যক্রম সবাই ফ্যাশন শোতে ছিল, র্যাম্পে ছিল, উনি নেই। এর থেকে প্রমাণিত যে দলের যেদিনকে প্রার্থী ঘোষণা হয় সেদিনকে উনি থাকেন না। তো উনি ভোটের পরে ওখানে কি থাকবেন? নির্বাচনে যদি জিতে যাওয়ার পরে উনি কোথায় থাকবেন? গত 10 বছর তো কোনোদিনও ছিলেন না। তো গতকালের ঘটনায় আবার প্রমাণ করে দিল যে উনি কখনো লোকসভা কেন্দ্রে ছিলেন না, কখনো দিল্লিতে লোকসভায় যান না। উনি শুধুমাত্র মানুষকে মিথ্যে কথা বলেন, ট্যাবাগ এরিয়া ব্রিজ করে দেবো, ওই করে দেবো, সেই করে দেবো, ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো, রেল লাইন করে দেবো, সমস্ত মিথ্যে কথা বলেন। আর 10 বছর ধরে গরিব মানুষের কাছ থেকে টাকা কিভাবে লোটা যায় ওনার কাছ থেকে শিখতে হবে। মানে আমি তো যে বিস্ফোরক তথ্য ওখান থেকে পেলাম, যেটা আমি এতদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষকে বারবার বলে আসছি গত 2 বছর ধরে, যে দেব পুরোপুরি দুর্নীতির সঙ্গে যুক্ত। মানে এতদিন ধরে তার রাজনৈতিক গুরু শঙ্কর দলুই বলছিল যে সে 30% কাটমানি নেয়, এবং তারপরে ঘাটালের মানুষ বারবার আমাকে বলছিল যে উনি চাকরির নাম করেও টাকা তুলতেন, প্রত্যেক বছর টাকা নিয়েছেন। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে ওখানকার এলাকার ওনার যা যা কোটা আছে, যে যে জায়গার পদ থেকে উনি রেজিগনেশন দিয়েছেন, বীরসিংহ কলেজ, স্কুল, যেখান থেকে ছিলেন সেখান থেকে রেজিগনেশন দিয়েছেন, সেখান থেকেও প্রত্যেক বছর টাকা তুলতেন। এটা আমি বারবার বলে আসছিলাম, কারণ সন্দেশখালি থেকে মানুষ যেভাবে অনুপ্রাণিত হয়েছে, এবারে মানুষ আস্তে আস্তে সত্যি কথাগুলো বলতে শুরু করেছে। এতদিন ধরে মানুষ ভয়ে ছিল, সন্ত্রাসে ছিল, কেউ দেবের মতো একটা ভগবান তুল্য নায়কের সম্বন্ধে বলতে সাহস পেতেন না। কিন্তু তিনি যে গরু চোরের কাছ থেকে টাকা দিয়েছিলেন সেটা নিয়ে সবচাইতে বেশি সোচ্চার আমি হয়েছিলাম। কদিন আগে আপনারা দেখেছেন যে ইডি 8.5 ঘন্টা তাকে অফিসে বসিয়ে রেখেছে, জিজ্ঞাসাবাদ করেছে। আমি প্রশ্ন করেছিলাম যে 8.5 ঘন্টা ধরে কোনো ইডির মতো অফিসে আপনাকে কি করলো? দার্জিলিংয়ের থেকে চা এনে আপনাকে খাওয়ালো, না ইডি অফিসের আপনার ফ্যানের হাওয়া খাওয়ালো? আপনি মানুষকে বলুন যে 8.5 ঘন্টা ধরে আপনাকে কি করলো। আমি যেটা বলে এসেছিলাম যে গরু চোরের কাছ থেকে টাকা নিয়েছে, সেটা আজও বলছি। এবং ইডি যে 8.5 ঘন্টা ধরে ওনাকে জেরা করেছে, সেখান থেকে প্রমাণিত হয় যে কিছু না থাকলে কোনো এজেন্সি কখনো এত 8.5 ঘন্টা ধরে কাউকে জেরা করবে না। নাম্বার 2, আজকে যে আমরা অডিওটা শুনলাম আরামবাগ টিভি থেকে, যেটা আপনারাও আজকে যেটা বলছেন, সেখানে আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি যে মাননীয় সাংসদ তার সেক্রেটারি, তার পার্সোনাল সেক্রেটারি লোকসভার, ঘাটাল লোকসভার সেক্রেটারি মাননীয় রামপদ মান্না মহাশয়েরই গলা বলে সবাই ক্লেম করছে। সেখানে যিনি বক্তব্য রাখছেন, যার সঙ্গে কথা, তিনি প্রথমেই বলছেন, রামদা আপনাকে যে চাকরি কথাটা বলেছিলাম সেটার কি হলো? অতএব এই রামদার সঙ্গে যে গলার আওয়াজ, সেই গলাটা রামপদ মান্নার বলেই মনে হচ্ছে। যদি রামপদবাবু অস্বীকার করতে চান, তাহলে আপনি কোর্টে গিয়ে প্রমাণ করুন যে এই গলাটা আপনার নয়।